গল্পে শুরু হয় নায়িকা ইয়ানসু এবং নায়ক শিন ইয়ানের বিয়ের মাধ্যমে, যেখানে আমরা দেখি নায়িকা ইয়ানসু ভাবছে এমন একটা খবিশ মার্কা লোকের সাথে আমার বিয়ে হচ্ছে, যার কারণে না পারবো আমি আমার পড়ালেখা কমপ্লিট করতে, না পারবো শান্তিতে বাসায় থাকতে পারবো, না পারবো শান্তিতে জীবন যাপন করতে। ইয়ানসু এটা কেন বলছে সেটা জানানোর জন্য আমাদের 2 সপ্তাহ পূর্বে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি আমাদের নায়িকা ইয়ানসু কলেজের ক্যাফেতে যখন কফি নিচ্ছিল, তখন পেছনে ফেরার সময় ভুলবশত পেছনে দাঁড়িয়ে থাকা শিনিয়ান নামের একটা ছেলের সাথে ধাক্কা লাগে। কিন্তু এখানে আমরা দেখতে পাই শিনিয়ান এত আনরোম্যান্টিক যে আমাদের সুন্দরী নায়িকা ইয়ানসুকে ধাক্কা দিয়ে সে করে কি নিজের জুতো পরিষ্কার করতে থাকে। আর এর ফলে যেটা হয়, ইয়ানসু শিনিয়ানের সাথে একটু ঝগড়া করে আর ভালো মন্দ বলে সেখান থেকে চলে যায়। এরপর যখন ইয়ানসু ক্লাসে যায়, সে দেখতে পায় যে তাদের ক্লাসে যে নতুন প্রফেসর সেটা আর কেউ নয়, একটু আগে যার সাথে ধাক্কা লেগেছে সেই শিনিয়ান। তো এটা দেখে ইয়ানসুর মন খারাপ হয়ে যায়, তার আর ক্লাসে মন বসে না, আর এই কারণে সে ড্রয়িং করা শুরু করে। অ্যাকচুয়ালি ওর কার্টুন আর্ট করা খুবই পছন্দ এবং ওর স্বপ্ন কোন একদিন জাপানে গিয়ে জাপানে যে কমিক রয়েছে সেগুলোর আর্টিস্ট হবে। কিন্তু ও যখন আর্ট করছিল, ওকে ক্লাসে মনোযোগী না দেখে শিনিয়ান বা নিউ প্রফেসর ইয়ানসুর কাছে এগিয়ে যায় আর ও ড্রয়িং এর নোটটা হাতে তুলে নেয়, আর তারপর যথেষ্ট অপমান করে ইয়ানসুকে। তো এর জন্য ইয়ানসু খুব মাইন্ড করে এবং এরপর ক্লাসে অপমানিত হয়ে সে করে কি, তার হোস্টেলে যখন ফেরত আসে তখন তার বেস্ট ফ্রেন্ডের কাছে শিনিয়ানকে অর্থাৎ প্রফেসরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর এরপর ইয়ানসু করে কি, তার বান্ধবীর কাছে কালকে একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ দেওয়ার জন্য একটা ড্রেস চায় ধার হিসাবে। যাই হোক, এরপর দিন ইয়ানসু যখন একটা কোম্পানিতে যায় ইন্টারভিউর জন্য, কিন্তু আজ ভাগ্য ভালো হবার কারণে সেই ইন্টারভিউতে পাস হয়ে যায়। এরপর রাতে ইয়ানসু যখন ঘুমাচ্ছিল তখন তার কাছে তার বড় বোনের কল আসে এবং সে তার বড় বোনের মাধ্যমে জানতে পারে যে তাদের বাবা মায়ের রেখে যাওয়ার টাকা সে ব্যাংক থেকে এখন তুলতে পারবে। মানে ওদের বাবা মা নেই, যে টাকা বা সহায় সম্পত্তি তাদের বাবা মায়ের রেখে গিয়েছে সেই টাকাগুলো সে নিতে পারবে, যে টাকার পরিমাণ হচ্ছে 2 কোটি টাকা। কিন্তু ইয়ানসু করে কি, ব্যাংক থেকে টাকা তুলে এনে বাবা মার কাছ থেকে যে টাকাটা পেয়েছে ভাগে, সেই 2 কোটি টাকা নিয়ে যায় ওর চাচাতো ভাইয়ের কাছে। আর তখন ওর চাচাতো ভাই একটা সুন্দর বাড়ি দেখায়, যেটা অনেক কম টাকায় কেনা যাবে। নর্মালি বাড়িটার দাম 5 কোটি টাকা হওয়া উচিত, কিন্তু 2 কোটি টাকাতেই বাড়িটাও কিনে দিতে পারবে। তো এরকম একটা অফার পেয়ে নায়িকা রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে আমাদের নায়িকার কাছে আবারও তার চাচাতো ভাইয়ের কল আসে যে বাড়িটা কেনার জন্য দ্রুত নগদ ক্যাশ নিয়ে আসো, নয় যে ওই বাড়িটা অন্য কেউ নিয়ে যাবে, কারণ এত সস্তা বাড়ি। তো এই কথা শুনে আমাদের নায়িকা এই সস্তা বাড়িটা হাতছাড়া করতে চায় না, সে দ্রুত বাড়িটা কেনার জন্য যায়। কিন্তু ওই দিনই ইয়ানসির ভার্সিটিতে প্রেজেন্টেশন ছিল, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার মতো একটা কিছু ছিল। কিন্তু হয় যেটা, ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 5 মিনিট দেরি হওয়ার কারণে আমাদের যে নায়ক আছে প্রফেসর শিনিয়ান, সেই ইয়ানসুকে ফেল করিয়ে দেয়, কারণ শিনিয়ান সবকিছু পারফেক্ট পছন্দ করে। তো এই গ্র্যাজুয়েশন ফেল হওয়ার কারণে যেটা হয়, ইয়ানসু যে চাকরিটা পেয়েছে একটা কোম্পানিতে, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে তারপরও ইয়ানসু অত মন খারাপ করে না, কারণ এখনো তার কাছে তার কেনা নতুন একটা বাড়ি রয়েছে। তো ইয়ানসু করে কি, হাসি খুশি তার নিজের বাড়িতে যায়। কিন্তু এরপর সে যখন বাড়ির ভেতরে ঢোকে চাবি দিয়ে, তারপর সে দেখতে পায় যে ওই বাড়ির ওয়াশরুম থেকে আমাদের নায়ক প্রফেসর শিনিয়ান গোসল করে মাত্র বের হলো। তো তারা একে অপরকে দেখে চমকে যায় যে এটা কিভাবে সম্ভব। আর এরপর আমাদের ছোট্ট একটা দৃশ্য দেখানো হয়, যেখানে একটা ডক্টর আমাদের নায়ক প্রফেসর শিনিয়ানকে জানাচ্ছে যে ক্যান্সারের লাস্ট স্টেজ রয়েছে, সে আর মাত্র 1 বছর বেঁচে থাকতে পারবে। কিন্তু কার ক্যান্সার হয়েছে সেটা আমরা এখানে জানতে পারি না, মানে নায়কের ক্যান্সার হয়েছে না নায়িকার না কার, এটা আমরা জানতে পারি না, কারণ এটা কিছুক্ষণ আগের ঘটনা, বর্তমান ঘটনা নয়। আর এরপর শিন আবার বর্তমানে আসে। আমরা দেখি আমাদের নায়ক শিনিয়ান নায়িকা ইয়ানসুকে বাড়ি থেকে বের করে দিতে চায়। আর তখনই আমাদের নায়িকা ইয়ানসু আমাদের নায়ক শিনিয়ানকে তার কাছে থাকা বাড়ির চাবিটা দেখায় এবং এই বাড়িকে নিজের বাড়ি দাবি করে যে আমি এটা কিনেছি 2 কোটি টাকা দিয়ে। তো নায়ক শিনিয়ান তখন বলে, আমি এই বাড়ি বিক্রি করলাম কবে? তো এরপর নায়িকা করে কি, আমাদের নায়ককে পেপার দেখায়। আর তখন নায়ক বলে, তোমার সাথে 2 নাম্বারই করা হয়েছে, তোমার চাচাতো ভাই তোমার সাথে 2 নাম্বারই করে টাকা নিয়ে গিয়েছে। আর এই কথা বলে সে নায়িকাকে বাড়ি থেকে বের করে দেয়। আর তারপর আমাদের নায়িকা তার চাচাতো ভাইকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তার চাচাতো ভাই যে ঠিকানাগুলো দিয়েছিল সকল ঠিকানাই ফেক ছিল। তো এই জন্য আমাদের নায়িকা আর খুঁজে পায় না।
তো কোনো উপায় না দেখে আমাদের নায়িকা করে কি, আবারও নায়কের কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে, প্লিজ আমার সাথে আপনি পুলিশ স্টেশনে যাবেন, অভিযোগ দিতে আপনাকে লাগবে, কারণ আপনার বাড়িটা নিয়েই তো স্ক্যামটা করা হয়েছে। তো আমাদের নায়ক রাজি হয়ে যায়, কিন্তু তার আগে তারা দুজনে যায় হচ্ছে হসপিটালে। আর এখানে আমরা জানতে পারি আমাদের নায়ক প্রফেসর শিন ইয়ানের দাদার মূলত ক্যান্সার হয়েছে, আর তার খুব দ্রুত সার্জারি করা প্রয়োজন, কারণ সে সর্বোচ্চ আর 1 বছর বেঁচে থাকতে পারে। তো এরপর তারা দুজন যায় হচ্ছে একসাথে পুলিশ স্টেশনে, কিন্তু সেখানে গিয়ে আমাদের নায়িকা ইয়ানসুর মাইন্ড চেঞ্জ হয়ে যায়, কারণ সে চায় না সে যদি তার চাচাতো ভাইয়ের নামে কেস করে তাহলে তার চাচা চাচি খুব একটা সমস্যায় পড়ে যায়, কিংবা চাচাতো ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাবে। কোনোভাবে ওকে খুঁজে বের করে ওর কাছ থেকে টাকাটাও নিতে চায়। কিন্তু সেখানে যেটা হয়, আমাদের নায়ক করে কি, নায়িকার সাথে তার নাম্বারটা এক্সচেঞ্জ করে নেয় এবং বলে যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো। আর এর সাথে নায়ক আরেকটা অফার করে, সেটা হচ্ছে একটা অ্যাডভোকেটের নাম্বার দেয় এবং বলে ওর সাথে যোগাযোগ করো, ও তোমাকে হেল্প করতে পারে। কিন্তু যাবার আগে হঠাৎ করে আমাদের নায়ক শিংয়ানের কোনো একটা কিছু মনে পড়ে, আর এজন্য সে ফিরে এসে আমাদের নায়িকাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, কারো উপকারের জন্য যদি আমি মিথ্যা বলি এটা কি ভালো হবে, পাপ হবে? আমাদের নায়িকা তখন বলে, কখনো কখনো মিথ্যা যদি কারো ভালো বই আনে সেটা খারাপ কিছু নয়। তো এই কথাটা কেন আমাদের নায়ক হঠাৎ করে বলল একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, ওদিকে আবার নায়িকার ভার্সিটির হোস্টেল ছেড়ে দিতে হবে, কারণ সে এখন গ্রাজুয়েটদের কাতারে পড়ে, তার রিটেক নিতে হবে। অরিজিনালি সে আর এই কলেজে নেই। আর তারপর নায়িকার দেখা হয় তার বন্ধুর যে হসপিটালের নার্স। তো এই বন্ধু নার্স করে কি, আমাদের নায়িকাকে তাদের হসপিটালের যে একটা খালি রুম রয়েছে সেখানে কিছুদিন থাকার জন্য অফার করে। তো আমাদের নায়িকা করে কি, সে হসপিটালে যায় এবং গার্ডেনে অপেক্ষা করতে থাকে কখন তার বন্ধু আসবে। আর তখন আমাদের নায়িকার একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। আর এরপরে বৃদ্ধ লোকটি আমাদের নায়িকা ইয়ানসুকে জানায় তার শেষ ইচ্ছা হলো তার যে একটা নাতি রয়েছে সেই নাতির বিয়ে দেখা। আর একটু পরে আমরা দেখতে পাই ওই বৃদ্ধ লোকটি আর কেউ নয়, বরং আমাদের নায়ক সিনিয়ানের দাদা। তো যাই হোক, সিনিয়ন তার দাদার কাছে যায় সার্জারির পেপারে সাইন করানোর জন্য, মানে একটা অপারেশন করাতে হবে। কিন্তু তার দাদা বলে, দেখো, আমার জীবনের শেষ সময় সার্জারি করে কোনো লাভ নেই, কিন্তু আমি তোমার বিয়ে দেখে মরতে চাই। তো তখন আমাদের নায়ক করে কি, মিথ্যা বলে। সে তার দাদার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বলে, দাদা, আমার তো অলরেডি গার্লফ্রেন্ড আছে, তুমি সার্জারি পেপারে সাইন করো, না হলে বিয়েতে সুস্থভাবে অ্যাটেন্ড করবে কিভাবে, মজা করবে কিভাবে। তো এই কথা বলে সে তার দাদাকে অপারেশনের যে পেপারটা রয়েছে বা সার্জারি পেপারে সাইন করিয়ে নেয়। তো যাই হোক, এরপর নায়ক শিনিয়ান যখন বাইরে যায় তখন সে হসপিটালের বাইরে আমাদের নায়িকা ইয়ানসুকে চিন্তিত অবস্থায় পায়চারা করতে দেখে। তো তখন নায়ক করে কি, এগিয়ে যায় এবং নায়িকা ইয়ানসুকে টেনে নিয়ে ওর দাদার কাছে যায়। কিন্তু যাবার আগে আমাদের নায়িকাকে বলে, তুমি বলেছিলে কারো উপকারের জন্য যদি মিথ্যা বলি সেটা মিথ্যা নয়, তো আমি যেহেতু আমার দাদাকে মিথ্যা বলেছি তোমাকে একটু হেল্প করতে হবে, মানে নায়িকাকে এই কথা বলে। আর তখনই আমাদের নায়কের দাদাকে কেবিন থেকে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছিল। আর আমাদের নায়িকা এই দৃশ্যটা দেখে পুরো বুঝতে পারে, আর এজন্য আমাদের নায়িকাও করে কি, দ্রুত আমাদের নায়কের দাদার কাছে যায় এবং বলে যে আমি আপনার নাতির গার্লফ্রেন্ড। আর দাদা এটা দেখে অনেক খুশি হয়, আর তারপর দাদাকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয়। এরপর আমাদের নায়িকা ইয়ানসু নায়ক শিনিয়ানের সাথে সার্জারি রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। আর তখন আমাদের নায়ক শিনিয়ান আমাদের নায়িকা ইয়ানসুকে জিজ্ঞাসা করে, তুমি হসপিটালে কি করছো? তো তখন আমাদের নায়িকা ইয়ানসু তার পুরো সিচুয়েশনের কথা শিনিয়ানকে জানায়, যে আমার থাকার কোনো জায়গা নেই, বাড়িটা স্ক্যাম হয়েছে, আবার ফেল করেছি বলে চাকরিও গিয়েছে, আবার গ্রাজুয়েশনের টাইম হয়ে গিয়েছে, এই জন্য কলেজের হোস্টেল থেকে বের করে দিয়েছে, তো এই জন্য আমি হসপিটালে থাকতে এসেছিলাম। তো এগুলো শুনে আমাদের নায়ক শিনিয়ানের নায়িকা ইয়ানসুর জন্য অনেক ময়া হয়, কারণ আমাদের নায়ক শিনিয়ানই তো আমাদের নায়িকাকে ফেল করিয়ে দিয়েছিল, মূলত জেদের বসে। আর তখনই এখানে ডাক্তার আসে এবং জানায় দাদার সার্জারি সাকসেসফুল হয়েছে। আর আমাদের নায়িকা এটা শোনার পরে হসপিটাল থেকে যখন চলেই যাচ্ছিল তখন আমাদের নায়ক শিনিয়ান করে কি, নায়িকাকে ডেকে নায়কের বাড়ির যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দেয়। তো নায়িকা এটা শুনে বেশ অবাক হয়ে দেয়। আর তখন আমাদের নায়ক আমাদের নায়িকাকে বলে, তুমি 1 মাস আমার বাড়িতে থাকতে পারো, যে পর্যন্ত তুমি না অন্য কোথাও থাকার জায়গা খুঁজতে পারছো। আর তখন নায়িকা ইয়ানসু নায়ক শিনিয়ানের বাড়িতে যায় এবং ভেতরে গিয়ে ক্লান্ত শরীরে নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে যায়। তো যাই হোক, এরপর নায়ক যখন বাড়িতে গিয়ে দেখে যে ইয়ানসু এভাবে সোফায় ঘুমাচ্ছে, সে করে কি, একটা চাদর দিয়ে আমাদের নায়িকা ইয়ানসুর শরীরটা জড়িয়ে দেয়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আমাদের নায়িকা ইয়ানসু কিন্তু এখনও তার বড় বোনের কাছে তার চাচাতো ভাই যে এরকম একটা স্ক্যাম করেছে, 2 কোটি টাকার স্ক্যাম, এই বিষয়টা জানায়নি, কারণ তার ভেতর ভয় কাজ করছিল যদি তার বোন জানে যে সারা জীবনের ইনকাম শেষ করে দিয়েছে তাহলে খবর আছে। উপরন্তু এই বাড়ির ছবিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে এই বাড়িটা কিনেছে।
তো এরপর যখন আমাদের নায়িকার ঘুম ভাঙে তখন সে তার সামনে আমাদের নায়ক শিনিয়ানকে দেখতে পায়। তো আমাদের নায়ক শিনিয়ান তখন করে কি, পুরো বাড়িটিকে কস্টেপ দিয়ে 2 ভাগে বিভক্ত করে, পুরোপুরি 2 ভাগ। আর তারপর কে কি কাজ করবে সেটাও ভাগ করে দেয়া হয়। তো এখানে আমাদের নায়িকা মাতবদুরি করে খাবার বানানো এবং কাপড় ধোয়া আর এর সাথে ঘর পরিষ্কার করার দায়িত্ব নেয়। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের নায়িকা খাবার তো বানাতেই পারে না, এবং সকালে নাস্তা বানাতে গিয়ে আমাদের নায়িকা তো খাবার পুড়িয়েই ফেলে। তো এটা দেখে আমাদের নায়ক করে কি নিজ হাতে খাবার বানিয়ে উল্টো ওর খাবার খাইয়ে তারপর অফিসে চলে যায়। আর যাওয়ার পথে আমাদের নায়ক শিনিয়ানের কাছে হসপিটাল থেকে কল আসে। তাকে জানানো হয় তার দাদার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তো আমাদের নায়ক শিনিয়ান দ্রুত হসপিটালে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে হসপিটাল থেকে ওর দাদার অনুরোধে আগেই আমাদের নায়িকা ইয়ানসুকে কল দেওয়া হয়েছে, এবং ইয়ানসু আগেই ওর দাদার কাছে চলে গিয়েছে এবং দাদাকে সামলেও নিয়েছে। তো এরপর আমাদের নায়িকা ইয়ানসু পানি নেওয়ার জন্য রুমের বাইরে যখন যায় তখনই শিনিয়ানের দাদা পেছন থেকে নায়ককে ডিমান্ড করে, এই মেয়েটাকে আমার খুব মনে ধরেছে, ওকেই তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমাদের নায়ক শিনিয়ান সোজা না বলে দেয় এবং বলে, এই মেয়েটা আমার টাইপের নয়, জাস্ট টাইম পাস করছি। কিন্তু এটা শোনার পরে শিনিয়ানের দাদার ব্লাড প্রেশার বেড়ে যায়। তো যাই হোক, এরপর আমাদের নায়িকা ইয়ানসু যখন হুট করে রুমে ফিরে আসে তখনও করে কি, দাদার মন রক্ষার্থে দাদা যা যা বলে ও হ্যাঁ হ্যাঁ বলে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নায়িকা জানেও না কি নিয়ে কথা হচ্ছিল। এখানে যে বিয়ে নিয়ে কথা হচ্ছিল এটা আমাদের নায়িকা জানেও না, জাস্ট হ্যাঁ বলে দিয়েছে। তো বাড়িতে ফেরার পথে আমাদের নায়ক শিনিয়ান নায়িকা ইয়ানসুকে বলে, তুমি যে দাদার সামনে না বুঝে হ্যাঁ হ্যাঁ বললে, তুমি কিসের বিষয়ে হ্যাঁ বলেছো জানো? তুমি আমাকে বিয়ে করার জন্য দাদাকে হ্যাঁ বলেছ। তো আমাদের নায়ক ইয়ানসু এই কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না যে আমি এই কথা বলে এসেছি। তো এই জন্য নায়িকা ইয়ানসু করে কি, দাদার সাথে বিয়ের কথা বলে জিনিসটা ক্লিয়ার করতে চায়। কিন্তু এরপর যখন নায়িকা সেখানে যায় সে দেখতে পায় দাদা করেছে কি, তার সকল বন্ধু বান্ধব সবাইকে ডেকে এনে তার নাতির হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। তো এই কারণে নায়িকার আর কিছু বলতে পারে না। আবার ওদিকে নায়িকার বোন আমাদের নায়িকার নতুন কেনা বাড়িটা দেখার জন্য এইদিকে আসতে থাকে। তো এই কথা শুনে আমাদের নায়িকা তো ভয় পেয়ে যায় এবং দ্রুত আমাদের নায়ক যে একটা অ্যাডভোকেটের পরিচয় দিয়েছে সে অ্যাডভোকেটের সাথে কথা বলতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে অ্যাডভোকেটটাকে পায় না, পায় অন্য একজনকে। আর সে পরিচয় দেয়, আমি অ্যাডভোকেট আর আমি আপনাকে সাহায্য করবো এই ব্যাপারে। আর এদিকে আমাদের নায়ক শিনিয়ান তো লাগাতার তার দাদাকে বোঝাতে চাচ্ছে যে তার আর ইয়ানসুর মধ্যে তেমন কোনো মিলই নেই, তারা ম্যাচিং নয়। কিন্তু আমাদের শিনিয়ানের দাদা বলে, দেখো ইয়ানসুর মধ্যে এমন একটা কিছু রয়েছে যেটা তোমার মধ্যে নেই। ইয়ানসুর মধ্যে রয়েছে নরম একটা দিল, মানুষের জন্য ভালোবাসা রয়েছে, যেটা তোমার মধ্যে নেই। তুমি খুবই আত্মকেন্দ্রিক এবং অহংকারী, আর এই জন্যই তোমার সংসার টিকিয়ে রাখার জন্য ইয়ানসুর মতো একটা নরম মনের মেয়ে দরকার, আর ওই তোমার জন্য পারফেক্ট হবে। আর অন্যদিকে আমরা দেখি ইয়ানসু করেছে কি, তার বন্ধুদের কাছ থেকে মোটামুটি বড় অঙ্কের টাকা ধার নিয়েছে, প্রায় 2 লাখ টাকার মতো ধার নিয়ে ওই অ্যাডভোকেটকে ফি দেয়। আর এখানে উল্লেখ্য আমাদের নায়িকা ইয়ানসু খুবই বোকা, তো ওর সাথে কথা বলে যে কেউ বোকা বানাতে পারে। আবার এই কথা করে কি, সে আমাদের নায়ককে বলে যে 2 লাখ টাকা ধার নিয়ে আমি ওই অ্যাডভোকেটকে দিয়েছি অ্যাডভান্স। তো প্রথমে এত টাকার কথা শুনে তো আমাদের নায়কের সন্দেহ হয়, ঘটনা কি। তো এই কারণে আমাদের নায়ক করে কি, পরের দিন ওই অ্যাডভোকেটের সাথে দেখা করতে যায়। কিন্তু ওই ফার্ম হাউসে গিয়ে ওই লোকটিকে কোথাও পাওয়া যায় না, এবং জানা যায় যে ওই লোকটা ওই ফার্ম লগের কিছুই না, মানে একটা বাটপার, মানে ইয়ানসুর সাথে আবারও ফ্রড হয়েছে। কিন্তু এই কথা আমাদের নায়ক সিনিয়র নায়িকা ইয়ানসুকে কিভাবে বলবে, ও শুনলে তো হার্ট ফেল করবে। কিন্তু আমাদের নায়ক করে কি, সিসিটিভি ফুটেজ থেকে ওই ধান্দাদাজ লোকটির ছবি মোবাইলে তুলে নেয়। আর তারপর আমাদের নায়ক খুব সহজেই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এই ধান্দাবাজ লোকটিকে ধরতে সক্ষম হয় এবং ইয়ানসুর সকল টাকা ফেরত নিয়ে নেয়। আর এই দিকে আমরা দেখি আমাদের নায়িকা ইয়ানসু অ্যাডভোকেট নিয়ে বেশ চিন্তায় ছিল, সে বুঝতে পারছে না কি করবে, মোবাইল নাম্বার বন্ধ পাচ্ছে। আর এরপরই ইয়ানসু করে কি, নায়ক সিনিয়ানের দাদার সাথে দেখা করতে যায়। কিন্তু সিনিয়ানের দাদা তখন করে কি, নায়িকাকে কিছু জিনিসপত্র কেনার জন্য সুপার শপে পাঠিয়ে দেয় এবং সাথে আমাদের নায়ককেও পাঠিয়ে দেয় যাতে ওদের সম্পর্ক একটু গাঢ় হয়। তো যাই হোক, সুপার শপে কেনাকাটার পরে আমাদের নায়ক করে কি, ইয়ানসুকে ওই বাত্তার অ্যাডভোকেটের টাকা ফেরত দিয়ে দেয়, 2 লাখ টাকা, এবং বলে যে অ্যাডভোকেট অনেক ব্যস্ত আর সে বলেছে তোমার কেস সে হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু সে স্ক্যামের কথা বলে না, কারণ এটা শুনলে সে অনেক কষ্ট পাবে যে আমার কপালটা এত খারাপ, আমি এত বোকা। তো যাই হোক, গ্রোসারি শপ থেকে কেনাকাটা শেষ করে ওরা করে কি, বাড়িতে চলে আসে। আর এরপর রাতে আমাদের নায়ক সিনিয়র নায়িকা ইয়ানসুর কাছে গিয়ে বলে, আমাদের বিয়েটা মনে হয় করে নেওয়া উচিত, আর তোমার জন্য আমার একটা অফার রয়েছে। তো আমাদের নায়িকা যখন এই কথা শুনে সে চমকে যায়, কিন্তু আমাদের নায়ক বলে, ভয় পাওয়ার কিছু নাই, আমরা জাস্ট 1 বছরের জন্য বিয়ে করব, এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে, আর মেয়াদ শেষ হলে আমি তোমাকে পেমেন্ট হিসেবে এই অ্যাপার্টমেন্ট লিখে দেব। কিন্তু আমাদের নায়িকার এই অফারটি মোটেও পছন্দ হয় না, আর এই জন্যই সে আমাদের নায়ক সিনিয়রের অফারটা রিজেক্ট করে দেয়।
তো যাই হোক, এখানে আমাদের নায়িকা কেন অফারটি রিজেক্ট করলো? আমাদের নায়িকা চায় বিয়ে যদি কাউকে করতেই হয় সেটা আমি ভালোবাসার জন্য বিয়ে করব বা ভালোবাসার মানুষকে বিয়ে করব, কোনো অ্যাপার্টমেন্টের জন্য নয়। আর এই কথা ভেবে আমাদের নায়িকা ইয়ানসু করে কি, ছোট্ট কম দামে একটা অ্যাপার্টমেন্ট খুঁজে পায়। আর সে তার জিনিসপত্র গুছিয়ে আমাদের নায়ক সিনিয়ানের বাড়ি থেকে যখন চলেই যাচ্ছিল, তখনই ওর বোন এই বাড়িতে চলে আসে। মানে এই ঠিকানা দিয়েই আমাদের নায়িকা পাঠিয়েছিল তার বোনকে যে এই বাড়িটা আমি কিনেছি। তো বোনকে দেখে আমাদের নায়িকা করে কি, দ্রুত ভয় পেয়ে আমাদের নায়কের হাত চেপে ধরে এবং বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় যে একসাথে আমরা এই বাড়িতে থাকি। আর আমাদের নায়কও সিচুয়েশনটা বুঝতে পারে যে এটা নায়িকার বড় বোন, তো তারপর তাড়াতাড়ি বড় বোন হিসেবে ভেতরে নিয়ে যায়। তো যাই হোক, এখানে নায়িকার বোন ওই রাতটায় সেখানেই থাকে। আর যেহেতু নায়িকার বোন রয়েছে, এই জন্য আমাদের নায়িকা ইয়ানসুকে রাতে আমাদের নায়ক সিনানের সাথে ঘুমাতে হয়, কারণ সে বলেছিল তারা একসাথে থাকে। তো পরদিন সকালে আমরা দেখতে পাই নায়িকা ইয়ানসুর বোন আমাদের নায়িকা ফেল করেছে বলে ওকে অনেক বকাঝকা করে ওকে, এবং ভালো মতো পড়তে বলে নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। কিন্তু গতকাল আমাদের নায়ক সিনিয়ান যে মানসিকতাটা দেখিয়েছে আমাদের নায়িকাকে, এটা দেখে সে করে কি, নায়কের প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং নায়ককে উপকার করার জন্য, মানে তার দাদাকে সুস্থ রাখার জন্য 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজে রাজি হয়ে যায় এবং দুজনেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে। আর ওই পেপারে লিখেছিল বিয়ের পর তারা একে অপরকে একদম স্পর্শ করবে না এবং জাস্ট অফিসিয়াল পার্টনার হিসেবে থাকবে। তো এরপর তারা দুজনেই দাদাকে এই সুখবরটি জানায়। আর ওদের ইচ্ছা ছিল জাস্ট চার্জে লাগে বিয়েটা করবে, যাতে বেশি মানুষ না জানে। কিন্তু দাদা ডিমান্ড করে বিয়ের জন্য বড় একটা ইভেন্ট করতে হবে, আমার একমাত্র নাতির বিয়ে অনেক ধুমধাম করে হবে। তো ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা দুজনেই দাদার কথা মেনে নেয়। আর তারপর আমাদের নায়িকা ইয়ানসু করে কি, তার বোনকে বিয়ের ব্যাপারে জানায়। তো বিয়ের আগে বিয়েটা কিভাবে হবে সেটার জন্য তাদের দুজনকে রিহার্সাল করতে হবে। আর এইদিকে আমাদের নায়িকার বোন বলে যে এই বিয়ের সমস্ত বিষয়টা আমি হ্যান্ডেল করব, তুই আমার বিয়ের প্ল্যান পেপারটা দিয়ে দে। তো আমাদের নায়িকা করে কি, ভুলে বিয়ের প্ল্যান পেপার না নিয়ে, মানে বিয়ের অনুষ্ঠানটা কিভাবে হবে সেই ব্যাপারটা না নিয়ে ভুলে বলে ও কন্ট্রাক্ট পেপারটা নিয়ে যায়। আবার ওদিকে নায়িকার বোন করে কি, ইয়ানসুর কাছ থেকে ওই বিয়ের প্ল্যান হিসেবে ওই কন্ট্রাক্ট পেপারটা নিয়ে যায়। আর এইদিকে আমাদের নায়িকার নায়ককে তো রিহার্সালে সবাইকে দেখাতে হবে যে ওরা আসলেই প্রেমিক প্রেমিকা, এবং বিয়েতেও তো কিস করতে হবে। তা দেখানোর জন্য তারা করে কি, মিছিমিছি কিস করতে যায়। কিন্তু তারা একে অপরের যখন কাছে চলে আসে তখন তারা দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। তো কিসটা যখন হয়েই যাবে তখনই আমাদের নায়িকার বড় বোন করে কি, নায়িকাকে কল দেয় এবং বলে বিয়েটা এক্ষুনি ক্যান্সেল কর, কারণ আমি জানতে পেরেছি তুই কন্ট্রাক্ট ম্যারেজ করছিস, তুই এত সমস্যা রয়েছিস আমাকে বলবি না। তো আমাদের নায়িকা তখন চিন্তায় পড়ে যায়, কারণ কন্ট্রাক্ট ম্যারেজ ঠিক আছে, কিন্তু তারপরেও সিনিয়ান অনেক ভালো একটা মানুষ, সেই সিনিয়ানের দাদাকে কষ্ট দিতে চায় না, আবার তার একমাত্র বড় বোনকেও কষ্ট দিতে চায় না। তো এখন আমাদের নায়িকা কি করবে? এইরকম একটা সিচুয়েশনে আমাদের নায়িকার মাথা কাজ করে না। আর নায়িকা কি করবে বুঝতে না পেরে সমুদ্র কিনারায় চলে যায় আর সেখানে চুপ মেরে বসে থাকে। আর এই জায়গাটিতে আসার কারণ হচ্ছে, আমাদের নায়িকা যখন ছোট ছিল তার বাবা মায়ের সাথে সে এখানে অনেকবার এসেছে এবং অনেক ভালো সময় কাটিয়েছে। আর এইদিকে নায়ক সিনিয়ান যখন নায়িকা ইয়ানসুর সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারে না, তখন সে চিন্তিত হয়ে নায়িকার বড় বোনের সাহায্য চায়। আর বড় বোন তো জানে যে নায়িকার খুব বেশি মন খারাপ হলে কোথায় যেতে পারে। তো এরপর দুজনে মিলে খুঁজতে বের হয়ে আমাদের নায়িকাকে ওই সমুদ্রের কিনারায় পেয়ে যায়। তো নায়িকাকে এরকম স্ট্রেসে দেখে আমাদের নায়ক সিনিয়ান বলে, আমি বুঝতে পেরেছি তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছ, সমস্যা নেই, আমি তোমাকে কোনো সমস্যায় ফেলতে চাই না, তুমি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারো, কারণ আমার জন্য এসব হয়েছে, আমি চাই না আমার সমস্যার প্রভাব তোমার উপরে পড়ুক, আমি আমার দাদাকে হ্যান্ডেল করে নিব, যা হবার হবে, এবং এখন গিয়ে আমি দাদাকে সব সত্য কথা বলে দেব। তো এইটা বলে যখন আমাদের নায়ক তার দাদার কাছে যেতে লাগে সবকিছু বলে দেবে, তখনই আমাদের নায়িকা ইয়ানসু তার বোনের সাথে কথা বলে এবং বোঝানোর চেষ্টা করে যে বোন, আমি আমার নিজের সিদ্ধান্ত নিয়ে জীবনে অনেক ঠকেছি, কিন্তু এই সিদ্ধান্তটা আমি নিতে চাই, কেন যেন মনে হচ্ছে আজকে যদি আমি না করি অনেক বড় একটা ভুল হবে। তো আমাদের নায়িকার বোন সেটা মেনে নেয়। আর তারপর আমাদের নায়িকা করে কি, দ্রুত সিনিয়ানের পিছু পিছু হসপিটালে চলে আসে এবং ওখানে সিনিয়ান দাদাকে কিছু বলার আগেই নায়িকা ইয়ানসু করে কি সিনিয়ানকে থামিয়ে দেয় এবং অবশেষে দিয়ে ঠিক হয়ে যায়। এরপর বিয়ের অনুষ্ঠানের দিন চলে আসে আর তখন দেখা যায় আমাদের নায়িকার বড় বোন নায়ক সিনিয়ানকে ওয়ার্নিং দেয়, কোনোভাবেই কিন্তু আমার বোনকে কষ্ট দিতে পারবে না। তো এরপর তাদের দুজনের বিয়ে হয় এবং একটা পালা আসে নায়ক নায়িকাকে কিস করতে হবে, যেখানে আমরা দেখি আমাদের নায়ক অরিজিনাল কিস না করলেও নায়িকা কিন্তু নায়ককে কিস করে দিয়েছে সত্যি সত্যি। কিন্তু নায়িকার এই কাজে নায়ক বেশ অবাক হয়ে যায়
আর নায়িকার এই কাজে নায়িকার 2 বন্ধু বান্ধবী ছিল যারা এই সব কিছু আগে থেকেই জানতো যে কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে। ওরা একদম অবাক হয়ে যায় যে সত্যি সত্যিই কি আমাদের নায়িকার নায়কের পাগল হয়ে গেল নাকি। তো যাই হোক, অনুষ্ঠানের পরে গিফট হিসেবে আমাদের নায়কের দাদা করে কি আমাদের নায়িকাকে তার এটিএম কার্ডটা গিফট করে, যেটার মধ্যে কোটি কোটি টাকা রয়েছে। কিন্তু অনুষ্ঠানের পরে আমাদের নায়িকা লুকিয়ে সেই কার্ডটা নায়ককে আবার ফেরত দিয়ে দেয়, কারণ ইয়ানসু এই সুযোগটা নিতে চায় না। যাই হোক, এরপর তারা 2 জন যখন বাড়িতে ফিরে আসে তারা কেউ কারোর দিকে তাকাতে পারে না, হোক কন্ট্রাক্ট ম্যারেজ। কিন্তু তারপরেও যেহেতু একটু আগে কিস করেছে, দুজনেই বেশ লজ্জা পায়। আর এরপর আমাদের নায়িকা যায় রুমে, আর কিছু সময় পরে আমাদের নায়কও পিছু পিছু যায়। তো রাত আবার অনেক। নায়িকা মনে করে এখন আবার খারাপ কিছু করবে না তো, তুমি গ্র্যাজুয়েশন ফেল করেছো, ভালো মতো পড়তে হবে, গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তো এখানে আমাদের নায়ক মূলত এসেছে হচ্ছে একজন টিচার হিসেবে, এবং আমাদের নায়িকাকে পড়তে বসিয়ে দেয়, মানে বাসর ঘরেও পড়তে হবে। তো এটা নায়িকার মন খারাপ হয়ে যায়। তো এর পরের দিন সকালে আমাদের নায়িকা ঘুম থেকে ওঠে, আর সে এটা ভেবে খুব খুশি হয় যে আজকে আমার বিয়ে হয়েছে, আমার ম্যারিড লাইফের প্রথম দিন শুরু হয়েছে। যদিও এটা কন্ট্রাক্ট ম্যারেজ, ও নিজেও জানে। আর আমাদের নায়ক সিনিয়ান করে কি আমাদের নায়িকা ইয়ানসুকে ওর সাথে কোথাও ঘুরতে যেতে বলে। তো ইয়ানসু মনে পড়ে হয়তো আমাকে ডেটে নিয়ে যাচ্ছে, সত্যি সত্যি হয়তো আমরা প্রেম করতে যাচ্ছি। কিন্তু নায়ক করে কি নায়িকাকে নিয়ে যায় লাইব্রেরিতে কিছু বই কিনতে, আর তারপরে যায় রেস্টুরেন্টে। আর সেখানে আমাদের নায়ক সিনিয়ান আমাদের নায়িকা ইয়ানসুকে প্রমিস করে এই কন্ট্রাক্টের 1 বছর টাইমে সব সময় আমি তোমার পাশে থাকব, এবং এই 1 বছরের মধ্যে তোমাকে মোটামুটি প্রতিষ্ঠিত করে দেব, তোমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হবে, তুমি ভালো একটা জবও করবে, যা যা হেল্প লাগে আমি করব। কিন্তু আমাদের নায়িকার এই কথা শুনে মন খারাপ হয়ে যায়। আবার এইদিকে নায়িকার যে বান্ধবী ছিল সে আমাদের নায়িকাকে বলে আমার তো মনে হচ্ছে তুই সিনিয়ানকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে দিয়েছিস। নায়িকা তখন ব্যাপারটা উড়িয়ে দেয়, সে বলে আরে না, জাস্ট কন্ট্রাক্ট ম্যারেজ, ওর দাদার জন্য এটা করছি। কিন্তু এরপরে আমরা দেখি নায়ক করে কি আমাদের নায়িকা ইয়ানসুকে পড়াশোনার জন্য অনেক বেশি চাপ দেয়, এবং নায়িকার পড়াশোনায় মোটেও খুশি হতে পারে না। তো এর জন্য যদিও সে ফেল করেছে, ক্লাস অ্যাটেন্ডও করতে পারবে না, কিন্তু তারপরেও নায়ক করে কি তার ক্ষমতা বলে নায়িকাকে আবারও ইউনিভার্সিটির ক্লাসে নিয়ে যায়। কিন্তু ক্লাস চলাকালীন আমাদের নায়িকা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, শুধুমাত্র আমাদের নায়কের দিকেই ফ্যাল করে তাকিয়ে থাকে। আর এই কারণে ক্লাস শেষে আমাদের নায়ক আমাদের নায়িকাকে বেশ বকাঝাকা করে এবং বলে তোমার উচিত আমার চেহারার দিকে না তাকিয়ে থেকে ক্লাসে মনোযোগী হওয়া। কিন্তু এটা শুনে আমাদের নায়িকার আবারও মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপর আমাদের নায়ক সিনিয়ান ইয়ানসুকে টিচার্স ক্যাফেটেরিয়াতে নিয়ে যায়, যেখানে শুধুমাত্র স্পেশালি টিচাররা বসতে পারে এবং একসাথে দুজনে লাঞ্চ করে। আর এখানে নায়িকাও বুঝতে পারে যে নায়ক সিনিয়ানের সাথে থাকার প্রতিটা মুহূর্ত সে এনজয় করে, তার ভালো লাগে, তার মানে সে হয়তো নায়ক সিনিয়ানকে ভালোবেসে ফেলেছে। আর এরপর আমাদের নায়িকা তার বান্ধবীকে গিয়ে এই কথাটা বলে যে তোর কথাই সত্য, আমি মনে হয় প্রেমে পড়ে গিয়েছি। আর তখন আমাদের নায়িকার বান্ধবী অ্যাডভাইস দেয় দেখ, যে কোনোভাবে তোকে সিনিয়ানের কাছে তোর ভালোবাসা বোঝাতে হবে এবং এমন এমন কাজ করতে হবে যাতে ও তার প্রতি আকর্ষিত হয়। তো আমাদের নায়িকা করে কি নায়কের জন্য এবং তার নিজের জন্য ম্যাচিং নাইট ড্রেস কিনে আন, অথচ রাত্রে তারা একসাথে শয় না। তো এরপর নায়ক জিজ্ঞাসা করে এইটা কার? নায়িকা তখন বলে ওরা একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছিল, এই জন্য আমি নিয়ে এসেছি। তো যাই হোক, এরপর ইউনিভার্সিটিতে আমাদের নায়ক সিনিয়ান যখন অফিস রুমে যায় তখন সে দেখতে পায় একটা মহিলা প্রফেসর আছে যার নাম হচ্ছে স্যান। তাকে তার মা অনেক বকাঝকা করছিল এবং বলছিল তোর জামাই যদি তোকে ডিভোর্স দেয় তাহলে সমাজে মুখ দেখাবো কিভাবে, মানুষ কি বলবে। তো এটা দেখে আমাদের নায়কের সিনিয়ানের মাথায় একটা টেনশন এসে যায় যে ডিভোর্স জিনিসটা সমাজে একটা মহিলার ইমেজকে কতখানি নষ্ট করে দেয়, সবাই মনে করে যে মহিলাটা খারাপ। তো এটা মনে পড়ে আমাদের নায়ক গভীর চিন্তায় পড়ে যায় যে আমি যদি ভবিষ্যতে ইয়ানসু বা আমাদের নায়িকাকে ছেড়ে দিই তো ওদেরও তো সমাজে একই খারাপ অবস্থা হবে, ওরও রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, পরের দিন সকালে নাস্তার পরে আমরা দেখি আমাদের নায়ক ইয়ানসুকে ভার্সিটিতে না গিয়ে বাড়িতেই পড়ার জন্য বলে। কিন্তু আমাদের নায়িকা ইয়ানসু বুঝতে পারে না হঠাৎ করে নায়কের কি হলো। আসলে আমরা তো জানি যে নায়ক ভার্সিটিতে ইয়ানসুর রিপুটেশনটা ঠিক রাখতে চায় যাতে ডিভোর্সের পরও ইয়ানসু খুব বেশি মানসম্মান না যায়। কিন্তু আমাদের নায়িকা ইয়ানসু মনে মনে খুব কষ্ট পায়। আর এরপর আমরা দেখি আমাদের নায়িকা ইয়ানসু ফটোগ্রাফারের কাছ থেকে ওদের বিয়ের ছবিগুলো নিয়ে যায় এবং ভার্সিটিতে ওর যে বান্ধবী রয়েছে ওকে দেখাতে যায় ছবিগুলো। কিন্তু সিঁড়ি বেয়ে ওঠার সময় নায়িকা ইয়ানসুর ধাক্কা লাগে প্রফেসর স্যানের সাথে, যার ডিভোর্স হবার কথা এবং মান সম্মান যাচ্ছে। তো যাই হোক, আমাদের নায়িকার হাত থেকে তখন বিয়ের সকল ছবি ফ্লোরে পড়ে যায় এবং আমাদের প্রফেসর স্যান এগুলো দেখে ফেলে এবং বুঝতে পারে আমাদের নায়িকার সাথে তাদের কলিগ প্রফেসর সিনিয়ানের বিয়ে হয়েছে।
আর তখন প্রফেসর সিনিয়ান এদিকে এগিয়ে আসতে থাকে, আবার অন্য একটা প্রফেসর এদিকে এগিয়ে আসতে থাকে। তো এর মধ্যে এই মহিলা প্রফেসর স্যান বুঝতে পারে যে কেন একটা ঘটনা তো বেঁধে যাবে, এর জন্য অন্য যে প্রফেসরটা রয়েছে স্যান করিকে দ্রুত তাকে অন্যদিকে নিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি ওই মহিলা প্রফেসর খুব ভালো একটা মানুষ। তো যাই হোক, এই ঘটনার পরে সিনিয়ান বাড়িতে গিয়ে ইয়ানসুকে অনেক বকাঝকা করে যে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে যাতে তোমার ইমেজ নষ্ট না হয় আমি সেই চেষ্টা করছি, আমি যে জন্য তোমাকে ভার্সিটিতে যেতে দেইনি, আর উল্টো তুমি গিয়ে আমাদের বিয়ের ছবি নিয়ে ভার্সিটিতে গিয়েছো। কিন্তু এদিকে ইয়ানসু তো এতদিনে ভুলেই গিয়েছিল যে তাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, সে তো আসলে আমাদের নায়ক সিনিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। আর এটা ভেবে নায়ক অনেক কষ্ট পায় যে সিনিয়ান তাদের বিয়ের ব্যাপারটা এখনো সিরিয়াসলি কন্ট্রাক্ট হিসেবেই ভাবছে। তো এটা ভেবে ইয়ানসু অনেক কষ্ট পায় এবং ইমোশনাল হয়ে নিজের রুমে চলে যায়। আর এরই মধ্যে দিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আর পর্ব দেখার জন্য কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।